হ্যাঁ রে বাবা, সারাদিন বই নিয়ে বসে থাকলে চলবে? একটু বাইরে গিয়ে খেলাধুলা করে আয়, দেখবি শরীর মন দুটোই ভালো থাকবে। না মা, আমার পড়াশোনা ছাড়া আর কিছুই করতে ভালো লাগে না। পড়াশোনা করে যে আমি অনেক বড় হব। তা না হয় বুঝলাম, কিন্তু এখন একটু উঠে খাবারটা খেয়ে নে। ঠিক আছে মা, যাচ্ছি তাহলে। এই বলে কেশব খাবার খেতে চলে যায়। অন্যদিকে সরলার আরেকটি বোন ছিল, তারও একটি ছেলে ছিল। ছেলের নাম ছিল লালু। না না, এই ছেলেকে নিয়ে আর পারি না। এই সকালবেলা যে কোথায় চলে গেল কে জানে, ডেকেও যে পাচ্ছি না, একটা কথাও শুনতে চায় না আমার। আজ বাড়িতে আসুক, মজা দেখাবো। কিরে, এই তোর আসার সময় হলো? কোথায় গিয়েছিলি শুনি? আমি তো খেলতে গিয়েছিলাম মা। হ্যাঁ, ওই খেলাধুলা সারা তুই কি আর কিছুই বুঝিস না নাকি? হ্যাঁ, সে দেখ, সবাই কত কি করে। ঠিক মতো পড়াশোনা, ঠিক মতো খেলাধুলা, আর খাবারও ঠিক মতো খায়। আর তোরা কি করিস শুনি? না মা, আমার পড়াশোনা করতে একদম ভালো লাগে না। পড়াশোনা না করে সবাই কত কিছু করছে, আমিও সেগুলো করব। পড়াশোনা করলে তুই মানুষের মতো মানুষ হবি, ভালো একটা চাকরি করবি, সবাই তোকে অনেক সম্মান করবে। না মা, আমি এসব হতে চাই না। আমি খেলতে গেলাম। আরে শোন শোন, খাবারটা অন্তত খেয়ে যা। লালু খাবার না খেয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই অনেকদিন চলে গেল। আর একদিন শিলা তার বোনের বাড়িতে বেড়াতে এলো। দিদি, ও দিদি, বাড়িতে আসো। আরে শিলা, তুই আয় আয় বস। ভালো আছিস তুই? ভালো আর থাকলাম কোথায়, ছেলেকে নিয়ে আর পারছি না। ছেলে যে আমার কোনো কথাই শোনে না। কেন রে, লালুর আবার কি হয়েছে? কি হয়নি তাই বলো দিদি। লালু যে আমার কোনো কথাই শুনতে চায় না, সারা দিন খেলাধুলা করে, কোনো পড়াশোনা করতে চায় না। আর আমার ছেলে তো হয়েছে উল্টোটা, পড়াশোনা ছাড়া সে যে কিছুই বোঝে না। আমাদের দু বোনের ছেলে তো দেখছি দু রকম হয়েছে। কি যে করবো ওদের নিয়ে। তোমার ছেলে তবু পড়াশোনা করছে, আমার ছেলে কি কি করবে ভগবানই জানে। এত চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাহলে দিদি, আমি এবার চলে যাই। হ্যাঁ রে, কিছু খেয়ে যা। না দিদি, এখন আর কিছু খাবো না, বাড়িতে অনেক কাজ আছে, অন্যদিন আসবো। এরপর শিলা সেখান থেকে চলে গেল আর বাড়িতে গিয়ে কাজ করতে লাগলো। আর তাদের ছেলেরাও আস্তে আস্তে বড় হতে লাগলো। হ্যাঁ মা, আমি ভাবছিলাম কি আমি একটা ব্যবসা শুরু করে দেই, তাহলে আস্তে আস্তে লাভ করতে পারবো। ছোট থেকে তুই তো আমার কোনো কথাই শুনিসনি, তো যা করতে ইচ্ছা করেছিল তাই করেছিস। এখন যেহেতু ব্যবসা করতে চাচ্ছিস, তাহলে তাই কর, আমি কোনো বাধা দিব না। ঠিক আছে মা, তাই করি তাহলে। তুমি শুধু আমায় আশীর্বাদ করো। হ্যাঁ রে বাবা, আমার আশীর্বাদ তোর সাথে অবশ্যই থাকবে। অন্যদিকে সরলা ছেলে সরলাকে বলতে থাকে। হ্যাঁ মা, আমি পড়াশোনার জন্য শহরে গেলাম, আর দেখবে আমি একদিন অনেক বড় হব, আর তোমার মুখ উজ্জ্বল করব। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার আশীর্বাদ তোর সাথে সব সময় থাকবে। মন দিয়ে পড়াশোনা করিস। তাদের দু বোনের দুই ছেলে আলাদা আলাদা কাজ করতে থাকে। আর এভাবে কেটে গেল বেশ কয়েক মাস। লালুর ব্যবসা অনেক ভালো হতে লাগলো, আর সে প্রতিটা ব্যবসায় অনেক লাভ করতে লাগলো। অন্যদিকে কেশব ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার হলো, আর কিছুদিন পর বাড়িতে চলে এলো। মা, ও মা, কোথায় তুমি? এই দেখো, তোমার ছেলে ডাক্তার হয়ে ফিরে এসেছে। আরে, এসব কি আমি সত্যি দেখছি নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বাবা কেশব, আমি কি সত্যি দেখছি?
হ্যাঁ মা, তুমি সত্যি দেখছো। আর এবার আমি গ্রামের মানুষের ফ্রি চিকিৎসা করাবো। এই না হলে আমার ছেলে, আমি আজ অনেক খুশি বাবা। আয় ভিতরে আয়। এরপর কেশব ঘরে চলে যায়। আস্তে আস্তে কেশব গ্রামের সবাইকে ফ্রিতে চিকিৎসা করায়। অন্যদিকে লালুর মা লালুকে বলে, হ্যাঁ রে বাবা, তোর ব্যবসার কি অবস্থা? আরে মা, আমার ব্যবসায় তো লাভ আর লাভ। সবাই শুধু আমার সাথে ব্যবসা করতে চাচ্ছে, আর আমার কথা পুরো গ্রাম শহরে ছড়িয়ে পড়েছে। তাহলে তো খুব ভালো কথা। ওদিকে যে কেশবও ডাক্তার হয়ে সবার ফ্রি চিকিৎসা করছে। তাই নাকি মা? এটা তো ভালো কথা। এসব নিয়ে শিলা তার ছেলের সাথে কথা বলতে লাগলো। তাদের দুই বোনের ছেলেদের কথা চারদিকে ছড়িয়ে গেল। আরে দিদি, আরে দাদা, আপনি আসুন, বসুন। তোমাদের দুই বোনের ছেলেগুলো তো কাজের কাজ করেছে, গ্রামের মুখ যে উজ্জ্বল করে দিয়েছে। হ্যাঁ দাদা, সব আপনাদের আশীর্বাদের জন্যই হয়েছে। আমি বলি কি দিদি, তোমরা গ্রামের এক ভোজনের আয়োজন করো। আরে দাদা, আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। আমি তাহলে শিলাকে এ খবর জানিয়ে দেই। সরলা তার বোনকে ভোজনের কথা জানিয়ে দিল। তারা দুই বোন মিলে একটি ভোজনের আয়োজন করলো। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। মা, তুমি চিন্তা করো না, দিদি এখনই চলে আসবে বৌদ্ধ মশাইকে নিয়ে। তুমি এত ভেঙে পড়ো না মা। রাধা একা কোথায় গেছে? মেয়েটা আমার কেন যে এমন দস্যিপনা করে। তুই যা মা, দেখ তোর দিদি কোথায় গেছে। মা, তুমি এত কথা বলো না তো, তুমি অসুস্থ। রাধা, মা তুই এসেছিস? মা দেখো, আমি বৌদ্ধ মশাইকে নিয়ে এসেছি। এবার তুমি একদম ঠিক হয়ে যাবে। তারপর বৈদ্য মশাই রাধার মাকে দেখে। এরপর বৈদ্য চলে যায় আর তারা দুই বোন জমিতে যায়। দিদি দেখ, জমিতে কি সুন্দর মরিচ আর টমেটো ধরেছে। হ্যাঁ রে, এই ফসল বিক্রি করে মাকে ভালো ডাক্তার দেখাবো। অনেক গরম দিদি, চল বাড়িতে যাই, মা একা আছে বাড়িতে। এরপর তারা বাড়িতে চলে আসে। রাধার মা, ও রাধার মা, বাড়িতে আছো? প্রণাম মোড়ল মশাই। মা তো অসুস্থ, কি বলবেন আমাকে বলুন, আমি মাকে বলে দিব। তোমার বাবা গত হয়েছে অনেক দিন হলো, কিন্তু তোমার মা আমার পাওনা টাকা দেবে দেবে করে এখনো দিল না। মোড়ল মশাই, মায়ের তো অনেক অসুখ, আমাদের আর কিছুদিন সময় দিন, আপনার টাকা ঠিক পরিশোধ করে দিব। এরপর মোড়ল সেখান থেকে চলে যায় আর মোড়লের বাড়িতে মোড়লের পেয়াদা আসে। কর্তা বাবু, কত করে বললাম নকুলের বউয়ের থেকে জমিগুলো নিয়ে নিন। এখন ভালো হয়েছে, দুদিন পর যখন নকুলের মেয়েরা এসে সব টাকা দিয়ে যাবে, তখন আপনার সব আশা শেষ। কিরে হারু, এমন ক্ষেপে আছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? নকুলের মেয়েরা যে তাদের জমিতে চাষ করছে, আর তাদের ফসলও অনেক ভালো হয়েছে। এই ফসল বিক্রি করলে আপনার টাকা শোধ দিতে সময় লাগবে না। না না, তা তো হতে দেওয়া যাবে না। ওই জমি যে আমার চাই চাই। শোন হারু, আজ রাতেই তুই যাবি ওই জমিতে। এই নে বিষ, এই বিষ পুরো জমিতে ছিটিয়ে দিবি। তারপর কি হবে কর্তা বাবু? যা হবে সকালে দেখতে পারবি। কিন্তু শোন, এই কথা যেন ভুলেও কেউ না জানে, তাহলে কিন্তু তোর রক্ষে নেই। যেই বলা সেই কাজ। রাতের আধারে হারু রাধাদের জমিতে বীজ ছিটিয়ে দিয়ে আসে। এই
ঈশ্বর, এ তোমার কেমন নীলা খেলা! একদিকে মা অসুস্থ আর মোড়ল মশাই টাকার জন্য চাপ দিচ্ছে, এ সময় ফসলগুলো এভাবে পুড়ে গেল। দিদি, আমরা যে একবারে নিঃস্ব হয়ে গেলাম রে। এখন কি করব আমরা? হায় হায়, কিরে রাধা, তোদের জমির ফসল এমন পুড়ে গেল কিভাবে? দেখো না কাকু, কাল বিকেলেও তো ভালোই দেখে গেলাম, আর সকালে এসে দেখি এই অবস্থা। আমার তো মনে হয় আগামী 3-4 বছর এই জমিতে কোনো ফসল ফলবে না। কাকু, তুমি এসব কি বলছো? এবার কি করব আমরা? দিদি, এভাবে ভেঙে পড়িস না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মায়ের কি হবে বলতো? শোন, মাকে এসব কিছু বলবি না, মা আরো অসুস্থ হয়ে যাবে। কিন্তু কিভাবে সংসার চালাবো কিছুই তো বুঝতে পারছি না। দিদি, আমাদের বাড়িতে তো অনেক নারকেল গাছ আছে, আর আমরা তো ভালো নারকেলের নাড়ু বানাতে পারি বল। আমরা যদি নারকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করি। বুদ্ধিটা খারাপ না, কিন্তু নাড়ু বানাতে তো আরো অনেক কিছু লাগবে, সেগুলো তো ঘরে নেই, আর কেনার মতো তো হাতে টাকাও নেই। দিদি, আমার ব্যাংকে কিছু টাকা জমানো আছে, যা মা স্কুলে খেতে দিত। চল গিয়ে দেখি ওই টাকায় কিছু কেনা যায় কিনা। তারপর তারা দুই বোন মিলে নারকেল নাড়ু বানিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আর সেদিন তাদের বিক্রি অনেক ভালো হয়, আর তারা অনেক টাকা লাভ করে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। রাধার মা এখন একটু সুস্থ। রাধা, রাধা, বাড়িতে আসো। কাকু, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাকে তুমি চিনবে না? গ্রামে শুনলাম তোমাদের নারকেল নাড়ু নাকি খেতে বেশ সুস্বাদু। আমাকে তোমরা রোজ নাড়ু দিতে পারবে? আসলে আমার নাড়ুর ব্যবসা আছে। কিন্তু কাকু, আমরা তো অল্প অল্প বানিয়ে বাজারে বিক্রি করি, কিন্তু আমাদের কাছে এত নাড়ু বানানোর জন্য তো টাকা নেই। টাকা নিয়ে চিন্তা করো না, এই নাও 10,000 টাকা, পরে আরো লাগবে জানিও। এ কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর তারা তিন মা মেয়ে মিলে নাড়ু বানাতে শুরু করে। এভাবেই নাড়ু বানিয়ে তাদের অভাব দূর হয়। আর একদিন মোড়ল মশাই, এই নিন আপনার টাকা, আশা করি এখানে আপনার সুদ সমেত টাকা হয়ে যাবে। আর কখনো যদি আমাদের জমি বা বাড়ির দিকে পা বাড়ান, তাহলে পা কেটে রাখতে দুবার ভাববো না। আর ছোট হয়ে একটা কথা বলি, পরের অনিষ্ট করলে ভগবান তার নিজের অনিষ্ট করে বসেন। অনেকদিন আগের কথা, একটি গ্রামে সজয় নামে একটি ছেলে বাস করত। সে একটি ব্যবসা করত। সজয় তার বাবার সাথে থাকতো। সজয় প্রতিদিন সকালে তার বাবার জন্য রান্না করে কাজ করতে চলে যায়। এতে করে সজয়ের সংসার চালাতে অনেক কষ্ট হয়ে পড়ে। একদিন সজয়ের বাবা সজয়কে বলে, সজয়, তোর সাথে কিছু কথা আছে, তাড়াতাড়ি শুনে যা। হ্যাঁ বাবা, রান্না করেই যাচ্ছি, শেষ হতে আর কিছুক্ষণ সময় লাগবে। এই বলে সজয় রান্না করতে লাগলো। আর রান্না করে সজয় তার বাবার কাছে গেল আর বলল, হ্যাঁ বাবা, বলো, আমায় ডাকছিলে কেন? হ্যাঁ রে বাবা, তোর রান্না হলো? হ্যাঁ বাবা, আমার রান্না, তুমি খাবার খেয়ে নিও, আমি খাবার নিয়ে যাব, তাই এখন আর কিছু খাবো না। হ্যাঁ বাবা, তুই এখন একটা বিয়ে করে নে, তোর এসব কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়। হ্যাঁ বাবা, সময় হলে বিয়ে করে নিব, তুমি এত ভেবো না তো।
এখন আমি চলে গেলাম। তারপর সজয় তার ব্যবসার কাজে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন হঠাৎ করে সজয়ের ব্যবসার অনেক লস হয়ে যায়, যার কারণে ব্যবসা বন্ধ করে দিতে হলো। এ কি হয়ে গেল? আমার ব্যবসা যে পুরো বন্ধ হয়ে গেল। এখন আমি কি করব? কি করে সংসার চালাবো? এসব ভেবে সজয় অনেক দুশ্চিন্তায় পড়ে গেল। তখন সজয় তার বাবাকে সবকিছু বলে দিল। তখন সজয়ের বাবা সজয়কে বলল, বাবা, তুই কোনো চিন্তা করিস না। আমাদের একটা জমি আছে, সেই জমিটাই তুই এখন থেকে চাষ করবি। তাহলে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো তুমি। এখন আমাকে এটাই করতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এই বলে সজয় তাদের জমিটা দেখতে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। সজয় নিজের জমিতে কাজ করার পাশাপাশি অন্যের জমিতেও কাজ করত। এভাবেই তাদের দিন ভালোভাবেই যেতে লাগলো। আর কয়েকদিন পরই সজয় একটি বিয়ে করে ফেললো। সজয়ের বউ ছিল অনেক সুন্দর দেখতে, আর তার বউয়ের নাম ছিল রূপা। বৌমা, তোমার রান্নাটা হলো? তাড়াতাড়ি খাবার দাও, আমাকে যে বাজারে যেতে হবে। হ্যাঁ বাবা, নিয়ে যাচ্ছি। এই বলে সজয়ের বউ তার শ্বশুরকে খাবার দিয়ে দিল। আর সজয়ের বাবা খাবার খেয়ে বাজারে চলে গেল। এভাবেই কয়েকদিন চলে গেল। আর একদিন পরই সজয়ের সাথে রূপার অনেক ঝগড়া লেগে যায়। আর ঝগড়া থামার কোনো নামগন্ধই ছিল না। আর একদিন সজয় রাগ করে আরো একটি বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো। কি গো, এ তুমি কাকে নিয়ে এসেছো? মনে তো হচ্ছে নতুন বউ। আরেকটা বিয়ে করে এনেছি। তোমার ঝগড়া আর ভালো লাগছে না। এবার দেখি কিভাবে ঝগড়া করতে পারো। এ তুমি কি করলে গো? আমাকে আগেই ভালো করে বুঝিয়ে বলতা, তাহলে আমি আর তোমার সাথে ঝগড়া করতাম না। কিন্তু তুমি তো ঘরে সতী নিয়ে এলে। তা তো নিয়ে আসবেই, আমি তো তোর থেকে অনেক সুন্দর দেখতে, তাই তো আমাকে বিয়ে করে এনেছি। তোর থেকে আমি বেশি সুন্দর, তাই প্রথমেই আমাকে বিয়ে করেছে। প্রথমেই যদি আমাকে দেখতো তাহলে আমাকেই বিয়ে করে আনতো। আরে এবার থামো তোমরা। আমি বিয়ে করেছি যেন আমি ঝগড়া থেকে মুক্ত হতে পারি। আর এখন তো দেখছি আরো বিপদ হয়ে গেল। এ দেখি ঝগড়া আরো বেড়ে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আর সজয় সকালে উঠে খাবার খেয়ে কাজ করতে চলে গেল। তখন নয়ন নামে একটি ছেলের সাথে তার দেখা হলো। তখন নয়ন বলল, কি ব্যাপার ভাই? শুনলাম তুমি নাকি দুটো বিয়ে করেছো। তোমার বউগুলো নাকি দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে তো সুন্দরই। তা তুমি কি করে জানলে? আরে সবাই তো বলা বলি করছে, তাতেই শুনতে পেলাম। আরো একটা কথা শুনলাম। আবার কি শুনলি? শুনলাম তোমার দুই বোন নাকি সারাদিন ঝগড়া করে। আরে রাগ করে আরেকটা বিয়ে করে এনেছিলাম। এখন তো দেখছি আরো বড় বিপদ। সারাদিনে ঝগড়া লাগে। কি যে করি বলতো? কি নিয়ে তো ঝগড়া লাগে বলতো? আরে দুজনেই দেখতে অনেক সুন্দর। এই সৌন্দর্য নিয়েই তাদের মাঝে ঝগড়া লাগে। সুন্দরী মেয়েকে বিয়ে করে বড় বিপদে পড়লাম। তাই তো বলি, এত ঝগড়া লাগে কিসের জন্য? যাক বাবা, বাঁচা গেল। আমার বউ বেশি সুন্দর না, তাই কারোর সাথে ঝগড়াও করে না। তুমি ঠিক কাজ করেছো ভাই। আমারই হয়েছে যত জ্বালা। এখন কি করব আমি? যাই হোক, এবার আমি কাজে যাই। তুমি থাকো ভাই। এই বলে সজয় কাজ করার জন্য গেল। আর সজয়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আর সজয় বাড়িতে চলে গেল আর দেখলো আমি কোনো কাজ করতে পারবো না, আমার কোনো কাজ নেই। আমি সারাদিন শুয়ে বসে থাকবো, আর তুই সব কাজ করবি। আর সব কাজ করানোর জন্যই তোকে বিয়ে করে এনেছি, বুঝলি? আমি তোর থেকে অনেক সুন্দর দেখতে, কাজ করলে আমার ত্বক কালো হয়ে যাবে। তুই আমার চেয়ে খারাপ দেখতে, তাই তুই সব কাজ করবি। এসব বলে তারা দুই বউ ঝগড়া করতে লাগলো। আর সজয় বাড়িতে এসে সব কিছু দেখতে পেল আর বলল, এবার কি চুপ করবে তোমরা? তোমার
তোমাদের নিয়ে আর পারি না। এখন তাড়াতাড়ি রান্না করো আর খেতে দাও, কারো কোনো কথা শুনতে যাচ্ছি না। সজয়ের মুখে এসব কথা শুনে সে দুই বউ রান্না করতে শুরু করলো। এ কি, তোমরা দুজনেই রান্না করে এনেছো কেন? আমি কি দুজনেরই রান্না করা খাবার খাবো নাকি? তুমি শুধু আমার রান্না করা খাবার খাবে? আমি তোমার পছন্দ করা খাবার রান্না করেছি। না না, তুমি আমার রান্না করা খাবার খাবে। আমিও তোমার পছন্দ মতো খাবার রান্না করেছি, তুমি এগুলাই খাবে। এসব বলে তারা দুজনে ঝগড়া করতে লাগলো। তখন সজয় বলল, তোমরা কি থামবে এবার? এখন তোমাদের জ্বালায় আমি ভাতটাও খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি দুজনের খাবারটাই খাও। তারপর সজয় দুজনের খাবার একটু একটু করে খেতে লাগলো। আর খাওয়ার পর সজয় ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা আমি কাল সকালে আমার জমির জন্য অনেকগুলো বীজ নিয়ে আসবো, আর এগুলো বীজ নেওয়ার জন্য শহরে যেতে হবে। ফিরতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। তারপর সজয় বাড়ি থেকে বের হয়ে গেল। আর রাস্তায় তার গ্রামের মোড়লের সাথে দেখা হয়ে গেল। আর মোড়ল সজয়কে বলল, কি ব্যাপার সজয়, তোমার বউগুলো দেখতে নাকি অনেক সুন্দর? তা তুমি একজন চাষি হয়ে এত সুন্দর বউ কোথায় পেলে? হ্যাঁ মোড়ল মশাই, আমার কপাল অনেক ভালো, আর আমিও চাই আমার মতো আপনারও হোক, আরো দুইটি বউ হোক, আর তারা দেখতে অনেক সুন্দর হোক। আরে না রে সজয়, আমার আর বউর কোনো দরকার নেই, যা আছে ওটাই হয়ে যাবে। তা তুমি কোথায় যাচ্ছ এখন? আমি একটু শহরে যাব, কিছু বীজ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে যাও। এই বলে সজয় সেখান থেকে চলে গেল। আর শহর থেকে বীজ নিয়ে বাড়িতে চলে এলো। আর দেখলো তার দুই বউ আবার ঝগড়া করছে। এসব দেখে সজয় তার বাড়িতে ঢুকলো না, আর বলল, সুন্দরী মেয়ে বিয়ে করে এখন তো আমারই বাড়িতে ঢোকা বন্ধ হয়ে গেল। আমার মতো যেন আর কারো এমন না হয়। আমার আর সুন্দরী বিয়ের দরকার নেই, আমি একাই ভালো। মা, বাবা, আমি শিকার করতে জঙ্গলে যাচ্ছি। শিকার করতে জঙ্গলে যাবে? এটা তো খুব ভালো কথা। তোমার সাথে কয়েকজন সিপাহীকে নিয়ে যাও। না বাবা, আমি একাই যথেষ্ট, আমার কোনো সিপাহী লাগবে না। তাড়াতাড়ি আসিস বাবা, তোর জন্য আমার খুব চিন্তা হয়। জঙ্গলে কত রকমের বন্য প্রাণী আছে, যদি তোর কিছু হয়ে যায়। তুমি চিন্তা করো না মা, আমার কিছু হবে না। আমি খুব তাড়াতাড়ি প্রাসাদে ফিরে আসবো। মা বাবার থেকে বিদায় নিয়ে রাজকুমার নীল শিকার করতে চলে গেল। যেতে যেতে রাজকুমার গভীর জঙ্গলের দিকে প্রবেশ করলো। সেখানে একটি মেয়েকে দেখতে পেল রাজকুমার। মেয়েটি ফুল সংগ্রহ করছিল। এই যে শুনছেন, কে আপনি? আর এই জঙ্গলে আপনি কি করছেন? আমি মায়া, এই জঙ্গলে আমি আমার মায়ের সাথে থাকি। আপনি কে? আমি এই রাজ্যের রাজকুমার। সত্যি আপনি এই রাজ্যের রাজকুমার? জি, আমি এই রাজ্যের রাজকুমার। আমার নাম নীল। কিন্তু আপনি এই জঙ্গলে কি করছেন? আমি এখানে শিকার করতে এসেছি। ও আচ্ছা, জি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমারও আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। এরপর মায়া বিদায় নিয়ে চলে গেল। রাজকুমার মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এরপর রাজকুমার শিকার করা বাদ দিয়ে প্রাসাদে ফিরে যেতে থাকলো। আর ভাবলো এই জঙ্গলে একটি মেয়ে আর তার মা কি করছে। এসব ভাবতে ভাবতে রাজকুমার প্রাসাদে ফিরে গেল। কিরে বাবা, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। ঠিক আছে বাবা, তুই ঘরে যেয়ে বিশ্রাম কর। আমি দাসীকে দিয়ে তোর খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি।
আচ্ছা মা। দাসী, এই দাসী, তুমি নীলের ঘরে খাবারটা দিয়ে এসো তো। জি মহারানী, আমি এক্ষুনি রাজকুমারকে খাবার দিয়ে আসছি। রাজকুমার মায়ের কথা ভাবতে থাকে যে এত সুন্দর একটা মেয়ে তার মায়ের সাথে জঙ্গলে কেন থাকছে। পরের দিন সকালবেলা রাজকুমার আবার সেই জঙ্গলে গেল মায়ার খোঁজে। এ কি, আপনি এসেছেন? আমি আপনারই অপেক্ষায় ছিলাম। তাই নাকি? সত্যি তুমি আমার অপেক্ষায় ছিলে? জি, আসলে আমার বাহিরের দুনিয়া সম্পর্কে কোনো ধারণা নেই। আপনি কি আমাকে এই বিষয়ে কোনো ধারণা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমি পরের বার আসার সময় তোমার জন্য কিছু বই নিয়ে আসবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আজকে আমি আসি, মায়ের ফেরার সময় হয়ে গিয়েছে। এই বলে মায়া সেখান থেকে চলে গেল। রাজকুমারও তার ঘোড়া নিয়ে জঙ্গল থেকে প্রাসাদে ফিরে গেল। এভাবে কিছুদিন চলে গেল। রাজকুমারের মায়াকে ভালো লাগতে শুরু করলো। এরপর রাজকুমার তার মনের কথা বলার জন্য জঙ্গলে গেল। মায়া সেখানে আগে থেকে রাজকুমারের জন্য অপেক্ষা করছিল। মায়া, তোমাকে আমার কিছু বলার আছে। জি রাজকুমার, বলুন। আসলে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমারও আপনাকে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি আমার মায়ের অনুমতি না নিয়ে আপনাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, চলো আমরা তোমার মায়ের অনুমতি নেই। এরপর তারা মায়ের অনুমতি নিতে মায়াদের বাসায় গেল। মায়ের মা ছিল এক দুষ্টু তান্ত্রিক। তিনি মায়াকে ছোট থেকে বড় করেছেন তার স্বার্থের জন্য। তিনি মায়াকে তার নিজের শক্তির জন্য বলি দিতে চায়। মায়া ও রাজকুমার তাদের বাড়িতে পৌঁছালো। আমি এই রাজ্যের রাজকুমার। আমার মায়াকে অনেক ভালো লাগে। আমি মায়াকে বিয়ে করতে চাই। না, এ কি করে হয়? আমি মায়াকে এখন বিয়ে দিতে পারবো না। কিন্তু কেন? আমি মায়াকে বিয়ে করে অনেক সুখে রাখবো। তা না হয় বুঝলাম, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত? এই জঙ্গলের গহীনে একটি মায়াবী বনফুল আছে। ওই বনফুলটি এনে দিতে হবে আমাকে, তাহলেই আমি মায়ের সাথে তোমার বিয়ে দিব। ঠিক আছে, আমি এনে দেব সেই মায়াবী বনফুল। এরপর রাজকুমার বেরিয়ে পড়লো সেই মায়াবী বনফুলের উদ্দেশ্যে। যেতে যেতে ভাবলো, কোথায় পাবো আমি এই মায়াবী বনফুল? এরপর পরি নীলের সামনে গেল এবং জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীল, তুমি জঙ্গলে কি করছো? আসলে আমি এখানে মায়াবী বনফুল নিতে এসেছি। কি, তুমি মায়াবী বনফুল নিতে এসেছো? এই ফুল তো শুধু এক দুষ্ট তান্ত্রিকই নিতে পারে। আমরা পরিরাজ্যের সব পরিরা তাকে খুঁজছি। এরপর পরি রাজকুমারকে একটি নকল বনফুল দিয়ে বলে, এটি নকল মায়াবী বনফুল। এই ফুল যখন ওই দুষ্ট তান্ত্রিক হাতে নেবে, তখন আমার জাদুই ফুল তান্ত্রিককে পেঁচিয়ে ধরবে, আর আমরা পরিরা তাকে ধরতে পারবো। রাজকুমার পরীর কাছ থেকে ফুলটি নিয়ে মায়াদের বাড়িতে চলে গেল। তুমি মায়াবী বনফুল নিয়ে এসেছো? জি, আমি মায়াবী বনফুল নিয়ে এসেছি। এই নিন। তান্ত্রিক ফুলটি হাতে নিতে জাদুই ফুলটি তান্ত্রিকের সারা গায়ে পেঁচিয়ে ধরলো।
এ কি, তুমি আমাকে কি এনে দিয়েছো? দেখ মায়া, আমাকে মারতে চাইছে এই রাজকুমার। পরী তখন সেখানে হাজির হলো। দুষ্ট তান্ত্রিক, তুই মানুষের অনেক ক্ষতি করেছিস। তোকে আমরা অনেক খুঁজেছি। তুই তোর সাথীর জন্য মায়াকে ব্যবহার করেছিস। আজ তুই আর আমাদের হাত থেকে পালাতে পারবি না। আমাকে ক্ষমা করে দে মায়া, আমি তোর আসল মা নই। ছোট থেকে আমি তোকে বড় করেছি আমার স্বার্থের জন্য। আমি তোকে বলি দিয়ে অনেক শক্তি অর্জন করতে চেয়েছি। পরী তান্ত্রিককে নিয়ে পরী রাজ্যে চলে গেল। রাজকুমার মায়াকে নিয়ে তার প্রাসাদে ফিরে গেল। আর রানীর মায়াকে ভীষণ পছন্দ হলো। তারপর রাজকুমার আর মায়া ধুমধাম করে বিয়ে দিল। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। শোন, আজ তো স্কুল ছুটি, চল না ওই বনটায় ঘুরতে যাই। আমার যে খুব আম খেতে ইচ্ছে করছে। ওই জঙ্গলে যেতে আমার খুব ভয় করে, কিন্তু তুই যখন বলছিস তাহলে চল। এরপর তারা চার বন্ধু মিলে হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর জঙ্গলে এসে পৌঁছায়। দেখ, চারপাশটা কত সুন্দর, কি যে ভালো লাগছে আমার। চল না আর একটু ভিতরে যাই। এই না, এখানে একটু বসে আড্ডা দিয়ে চলে যাব। খবরদার ভিতরে যাবি না কেউ। না না না, আমি যাবই। তোরা যদি না যেতে চাস তাহলে যাস না, কিন্তু আমি যাবই। এ কথা বলেই রানী একা একা গভীরে যেতে থাকে। তারা তিন বন্ধু আর কোনো উপায় না পেয়ে রানীর পিছু পিছু হাঁটতে থাকে। মাধব, ওই দেখ, কি অদ্ভুত দেখতে একটি গাছ। মনে তো হচ্ছে আম গাছ। অবাক কাণ্ড, এই যে নীল রঙের আম গাছ। গাছের আমগুলো দেখ কেমন নীল রঙের। আমি আগে বলেছিলাম, চল ভাই পালাই। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। এই হলো আরেক ভেতর ডিম। তোর যাওয়ার হলে তুই একাই চলে যা। এই, তোরা চল, আমরা ওই গাছ থেকে আম পেড়ে খাই। আমিও জীবনে নীল আম খাইনি, আজ খাবো। এই বাঁধন, চল আমরা গাছে উঠি। এরপর মাধব আর বাঁধন গাছের নিচে যায় আম গাছে ওঠার জন্য। তখনই গাছটি কথা বলে ওঠে। তোমরা আম খাবে? তোমরা অনেক ভালো, তোমাদের আমার খুব ভালো লেগেছে। কে 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 কথা বলে? ওরে বাবা রে, ভূত ভূত ভূত! এ চল পালা। আমি কোনো ভূত নই, আমি হলাম এই নীল রাজ্যের আম গাছ। এই গাছ দেখে কথা বলতে পারে। এই, তোরা চল পালাই, নয়তো আজ মরণ আছে কপালে। তোমরা যেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমরা কি আমার বন্ধু হবে? দাঁড়াও, তোমাদের আম দিচ্ছি। এরপর গাছ নিজে নিজেকে দুলিয়ে কয়টি আম নিচে ফেলে দেয়, আর সেগুলো চার বন্ধু খায়। আমগুলো খুব সুস্বাদু খেতে, আমাকে আর কয়টা আম দাও না। আচ্ছা, তুমি এমন নীল রঙের কেন হলে? আমি হলাম উপকারী নীল গাছ। আমার এই আম যদি কোনো অসুস্থ ব্যক্তি খায় তাহলে সে দ্রুত সেরে যায়, আর আমার পাতা ছিললে সেগুলো টাকা হয়ে যায়, আর আমার কাঠ দিয়ে বাড়ি তৈরি হয়। এসব কথা আর কাউকে বলো না বন্ধু। এখন থেকে আমরা যখনই সময় পাবো তোমার কাছে আম আর তোমার সাথে গল্প করতে চলে আসবো। আমার খুব আনন্দ লাগছে, আজ থেকে আমার 4 জন নতুন বন্ধু পেলাম। গাছ বন্ধু, আজ তাহলে আমরা আসি, অন্যদিন আবার আসবো। এরপর তারা চার বন্ধু মিলে যে যার বাড়িতে চলে যায়, আর এভাবেই তাদের জীবন ভালোই কাটতে থাকে। সুযোগ পেলেই তারা চার বন্ধু মিলে সেই নীল রঙের আম গাছের সাথে দেখা করতে যায়। কয়েকদিন পর গ্রামের একজন খুব অসুস্থ হয়ে যায়, কিন্তু অনেক ডাক্তার কবিরাজ তাকে সুস্থ করতে পারে না। আম গাছ আমাদের একটা উপকার করবে? কি উপকার বন্ধু বলো? আমাদের গ্রামের একজন কাকিমা খুব অসুস্থ, কিছুতেই যে সুস্থ হচ্ছে না।
ওহ, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, এখনই তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি। এরপর গাছ তাদের 3টি আম দেয়। এই 3টি আম নিয়ে যাও, আর এই 3টি আম 3 দিন সকালে খাবে। দেখবে তোমার কাকিমা সুস্থ হয়ে যাবে। এরপর তারা 4 বন্ধু মিলে আম নিয়ে আসে আর অসুস্থ কাকিমাকে 3 দিন খেতে দেয়। আর 3 দিন খেয়ে কাকিমা একদম সুস্থ হয়ে যায়। আর একথা গ্রামে জানাজানি হয়ে যায়। আর সবাই নানা অজুহাতে নীল আম গাছ থেকে আম পেড়ে আনতে থাকে। মানুষগুলো বড্ড লোভী। এরা যদি অকারণে এভাবে আমার আম গাছ থেকে আম পেড়ে শেষ করে, তাহলে তো তাদেরই বিপদ। আমার গাছে 10 বছর পর একবার ফল ধরে, আর আমার বন্ধুগুলো আর আসে না। পরীক্ষার চাপে একদম মনে ছিল না। চল সবাই আমরা গাছ বন্ধুর কাছে যাই। এ কি অবস্থা গাছ বন্ধু, তোমার একই অবস্থা। গাছে যে শুধু কয়েকটি আম, আর তোমার রং কেমন যেন হয়ে গেছে। তোমরা এসেছো বন্ধু, সবাই যে আমার সাথে অন্যায় করেছে। মানুষ বড্ড লোভী বন্ধু। ওরা যদি জানতো তোমার পাতা দিয়ে টাকা আর কাঠ দিয়ে বাড়ি হয়, তাহলে আর আমরা এখানে এসে তোমাকে দেখতে পেতাম না। তারা যখন এসব কথা বলছিল, তখনই আড়াল থেকে এক কাঠুরিয়া সব কথা শুনে নেয়। এ আমি কি শুনলাম? আমার কপাল যে খুলে গেল। কালকেই আমি এই গাছ কেটে নিয়ে যাব। রাতের বেলা তারা 4 বন্ধু একই স্বপ্ন দেখে। আর তারা সকালেই এক হয় আর তাদের স্বপ্নের কথা বলে। আমার মনে হচ্ছে গাছ বন্ধুর বিপদ আছে, আমাদের এক্ষুনি যাওয়া উচিত। আজ আমি তোকে কেটে নিয়ে যাব। দাঁড়া, তোর পাতাগুলো পেরে আগে বস্তা ভরি। এ যে কোটি কোটি টাকা। তুমি আমাকে মেরো না। তোমার যত ইচ্ছে পাতা নাও, ডাল নাও, কিন্তু একবারে মেরে ফেলো না। কাঠুরিয়া নীল গাছের কোনো কথাই শোনে না। আর সে যেই না পাতা পাড়তে যাবে, অমনি সবাই সেখানে চলে আসে। তোরা বাধা দিবি আমায়? আয় দেখি কার কত সাহস। কাঠুরিয়ার সাথে তারা সুখ দিতে পারবে না, সেটা আগে জানতো। তাই তো তারা বোতলে করে মৌমাছি নিয়ে এসেছে আর কাঠুরিয়ার কাছে গিয়ে সব ছেড়ে দিয়েছে। কাঠুরিয়া মৌমাছির কামড়ের ভয়ে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে যায়। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু, তোমরা আজ আমার জীবন বাঁচালে। তোমাদের কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। ওসব কথা মনে রেখে একদম কষ্ট পেও না বন্ধু। আজকের পর তোমার ক্ষতি কেউ করতে পারবে না, তুমি সুরক্ষিত।